রেকর্ড বৃষ্টিতে ফেনীর ৩ নদীর বাঁধে ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত, শহর জুড়ে জলাবদ্ধতা। নোয়াখালীর ৫ উপজেলায় মাধ্যমিক স্কুল বন্ধ। আমরা যে জ্বালা বয়াছি সব কিছু কামড়ে কিছুই নাই। পানিয়ে সব বাড়িঘর তলাই গেছে গই, পুকুর টুকুরের মাছ টাছ গেছে গই। শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে আশ্রয়হীন ২৬ পরিবার। বৈরী আবহাওয়ায় দুর্ভোগ, ভাঙন ঠেকাতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। সাভারের আমিনবাজারে ১২ দিন ধরে নেই গ্যাস, বিপাকে ১ লাখেরও বেশি বাসিন্দা। সিএনজি স্টেশন ও ব্যবসা প্রতিষ্ঠানেও দুর্ভোগ। বেচা কিনে নাই, আমাদের মালিক পক্ষ কিভাবে আমাদেরকে বেতন দিবে? আমরা দুগা ভাত রাঁধতে পারি না, চিরামুড়ি খায় কোনো মতন দিন কাটাই। বরগুনায় নিয়ম না মেনেই সংরক্ষিত বনের মাটি কাটার মহোৎসব, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা, উদাসীন বন বিভাগ, ক্ষুব্ধ স্থানীয়রা। যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগের অপেক্ষায় দেশ। সৈয়দপুরে বছরে তৈরি হবে ৫০টি কোচ, চলছে সম্ভাব্যতা যাচাই। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। টানা দুদিনের ভারী বর্ষণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। একাধিক স্থানে নদ নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ৩০টি গ্রাম। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বেশ কিছু সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে ফেনীর আবহাওয়া অফিস। টানা ভারী বর্ষণের সাথে উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়েছে। এরই মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এছাড়া মুহুরী নদীর পরশুরাম পয়েন্টে পানি বিপদসীমার ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম ফুলগাজী সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এদিকে টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। দুদিনের টানা বৃষ্টিতে তলিয়ে আছে পৌর এলাকার বেশিরভাগ সড়ক। বৈরী আবহাওয়ায় ৫ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান এবং চলমান অর্ধবার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে ভারী বর্ষণে পার্বত্য এলাকায় বিপর্যস্ত জনজীবন। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় বন্যার আতঙ্কে নিম্নাঞ্চল ও নদীপাড়ের বাসিন্দারা। কয়েকদিন ধরা চলা বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কাও। বন্যার ও জলাবদ্ধতার আরও খবর জানাতে এই মুহূর্তে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ এবং নোয়াখালী পৌর এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুরুতে যেতে চাই খালেদের কাছে। খালেদ, জানাবেন পানি বাড়ায় কোন কোন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে আর পাশাপাশি কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে? উজ্জ্বল, ফেনীর নদীতে একাধিক জায়গায় কিন্তু ভাঙনের কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। যে খবরটি আপনি এতক্ষণ জানাচ্ছিলেন যে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এই পথটি আসলে বিলুনিয়া পর্যন্ত, বিলুনিয়া স্থলবন্দরের সড়ক। তো এই গুরুত্বপূর্ণ এক সড়কটি কিন্তু আমরা যে পথে আমরা যতটুকু আসতে পেরেছি ফুলগাজী বসন্তপুর এলাকা পর্যন্ত আমরা পানিতে, এখানে এরপর থেকে কিন্তু আর যাওয়া যাচ্ছে না। আমি বসন্তপুর এলাকায় আছি। একটি গ্রামীণ রাস্তার অবস্থা দেখেন যে এখানে কিন্তু পুরো সড়কটি ডুবে আছে। এরকমভাবে গ্রামের পর গ্রাম কিন্তু পানিতে নিমজ্জিত এখানে, এবং মানুষজনের কিন্তু চলাচলের কোনো ব্যবস্থাও নেই। হঠাৎ করে এই যে বন্যার সৃষ্টি হলো তাতে কিন্তু মানুষ আসলে নৌকাও সেরকম প্রস্তুতি নাই যে মানুষজন এই বন্যায় কীভাবে চলাফেরা করবেন। তো এই বিস্তীর্ণ এলাকাতে এই যে বন্যার মানুষের জীবনে কিন্তু একটি দুর্ভোগ নিয়ে এসেছে, এবং ফুলগাজী পরশুরামের প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এটি ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। গ্রামের পর গ্রাম পানি কিন্তু ছড়িয়ে যাচ্ছে, এবং সেটি আশঙ্কা করা হচ্ছে এভাবে যদি পানি যেতে থাকে তাহলে হয়তো বা ফেনী সদর উপজেলাও কিন্তু প্লাবিত হওয়ার, সেখানেও কিন্তু গতকালকেও জলাবদ্ধতা ছিল এবং বন্যার পানি সেখানে যেতে পারে, এবং তাহলে কিন্তু একটি বিপর্যয়ের পরিস্থিতি সৃষ্টি হবে। তো এখানে প্রায় ১৫০ শতাধিক আশ্রয় কেন্দ্রে মানুষজন, প্রায় ২ শতাধিক মানুষজন আশ্রয় নিয়েছেন। আমরা আবহাওয়া অফিসের সূত্রে জানতে পেরেছি গত ৪৮ ঘন্টা এখানে ৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং এখনও কিন্তু বিপদসীমার ১৩০
30 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আসলে ক্রমান্বয়ে কিন্তু নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, নতুন নতুন স্থানে কিন্তু পানি প্রবেশ করছে। অর্থাৎ যে সড়কগুলোতে আমরা সকালবেলা আমরা গাড়ি নিয়ে আসতে পেরেছি সেই সড়কগুলো কিন্তু ইতিমধ্যে পানিতে ডুবে গেছে। তো মানুষজনের কিন্তু আসলে ভোগান্তি বাড়ছে এবং মানুষজন এখানে বিভিন্ন জায়গায় অপেক্ষা করছেন গন্তব্য যাওয়ার জন্য, কিন্তু আসলে সেরকম যানবাহন এখানে নেই এবং উদ্ধার তৎপরতা আসলে বিভিন্ন সংস্থা থেকে কিছু কিছু উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে আমরা জেনেছি, তবে সেটি কিন্তু খুবই অপ্রতুল। এবং আসলে এই যে আকস্মিক এই বন্যা কতটুকু এবং কতদিন স্থায়ী হয় সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। নদীর যেহেতু ভাঙন বেশ কিছু জায়গায় প্রায় 15টি স্থানে সিলোনিয়া, মাতামুহুরী এবং কহুয়া এই 3টি নদীর বিভিন্ন স্থানে কিন্তু ভাঙনের দেখা দিয়েছে এবং আরও কিছু ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে, চিহ্নিত হয়েছে। তো সব মিলিয়েই আসলে পানি কিন্তু বাড়ছে, নদীর পানি জনপদে ঢুকছে এবং জনপদ থেকে কিন্তু এগুলো ছড়িয়ে যাচ্ছে। এবং আমরা এই পানি কিন্তু যেহেতু ফেনী সীমান্তবর্তী এলাকা, উজানের পানি এসে কিন্তু এই যে বন্যা সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু পার্শ্ববর্তী কুমিল্লার 14 গ্রাম, মোহনগঞ্জ, নাঙ্গলকোট সেই এলাকাগুলোতেও কিন্তু নতুন তলিয়ে যাচ্ছে, অনেক গ্রামে কিন্তু পানি ঢুকছে। এভাবে নোয়াখালীতে দিকেও কিন্তু এই পানি কিন্তু উজানের পানি কিন্তু প্রবেশ করছে। তো বৃষ্টি কমলে হয়তো বা পানির কমার কিছু সম্ভাবনা থাকতে পারে। সেই পর্যন্ত আমরা এই জানাচ্ছিলাম ফেনীর সবশেষ খবর। এবার যেতে চাই নোয়াখালীতে নাসিম শুভর কাছে। শুভ, জানাবেন নোয়াখালীতে বন্যার আশঙ্কা কতটুকু আর কোন কোন উপজেলায় ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে? সবগুলো জায়গাতেই যেগুলো সড়ক রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া নোয়াখালীর যে 9টি উপজেলা রয়েছে সেই 9টি উপজেলার মধ্যে 5টি উপজেলার অধিকাংশ যে গ্রামীণ সড়কগুলো রয়েছে এবং ঘরবাড়ি রয়েছে সেগুলো অনেকটা পানির নিচে তলিয়ে গেছে আমরা খবর পেয়েছি। তো আমি আজ সকাল থেকে নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলো ঘুরে দেখেছি। নোয়াখালী পৌর এলাকার যদি আমি বলি, হাউজিং, কৃষ্ণরামপুর, লক্ষ্মীনারায়ণপুর থেকে শুরু করে যে সকল এলাকাগুলো রয়েছে সবগুলো এলাকাতে কিন্তু পানি নিমজ্জিত, যার কারণে কিন্তু নোয়াখালী পৌর এলাকার প্রায় 3 লাখের বেশি বাসিন্দা তারা পানিবন্দী হয়ে পড়ছেন। এছাড়া নোয়াখালীর প্রধান সড়কগুলোতে পানি উঠে যাওয়ায় কিন্তু চাকরিজীবী যারা রয়েছেন, কর্মরত যারা রয়েছেন, তারাও আজকে সকালে তাদের অফিসে যেতে বেশ বেগ পেতে হচ্ছে। এদিকে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নোয়াখালী জেলার যে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মধ্যে 9টি উপজেলার মধ্যে 4টি উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে। তো সার্বিক পরিস্থিতি বিবেচনা আজ সকাল 11টায় কিন্তু নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে একটি জরুরি সভা রেখেছে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সেই জরুরি সভা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জেলা প্রশাসকের সভাপতিত্বে। এবং সেই জরুরি সভা থেকে আসলে নোয়াখালীতে উদ্ভূত বন্যা পরিস্থিতিতে করণীয় সম্পর্কে নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় যে দিক নির্দেশনা সেগুলা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া নোয়াখালীর যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জরুরি ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য জেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত রয়েছেন। তারা জানিয়েছেন পরিস্থিতি যদি খারাপ হয় তারা কিন্তু তাদের সার্বিক যে সহযোগিতা সেটির জন্য প্রস্তুত রয়েছেন। আমি সব মিলিয়ে কথা বলেছি নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের সাথে। তিনি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে তারা নিচ্ছেন এবং যদি পরিস্থিতি খারাপ হয় তারা তাদের যেই প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো নেওয়া শুরু করবেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে এখন অবধি সব শেষ। নোয়াখালী ও ফেনী থেকে বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বেশিরভাগ স্থানে কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান ও সাতক্ষীরা থেকে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। শুরুতেই বরিশালের চিত্র জানবো সহকর্মী অমিত হাসানের কাছ থেকে। অমিত, জানাবেন বরিশালে এই মুহূর্তে যেহেতু জলাবদ্ধতা রয়েছে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর আবহাওয়া অফিস কি বলছে? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় সকাল 9টা পর্যন্ত বরিশালে 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এবং টানা 2 দিনের বৃষ্টিপাতেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি নগরের বটতল এলাকায়, যেখানে দেখছেন যে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে টানা 2 দিনের বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে নগরীর বগুড়ি রোড এলাকার চিত্র, সেখানেও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং নগরীর যারা বাসিন্দা রয়েছেন কিংবা সকালে পরীক্ষা থাকার কারণে যারা স্কুলগামী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। দেখা যাচ্ছে যে খালি পায়ে হেঁটে তারা কিন্তু স্কুলে প্রবেশ করতে হয়েছে এবং অফিসগামী যারা লোকজন রয়েছেন তারা কিন্তু
অফিসে যেতেও কিছুটা বেগ পেতে হয়েছে তাদেরকে, কেননা যানবাহন আসলে পাচ্ছিলেন না এবং যে যানবাহন পাচ্ছিলেন সেগুলোতে বেশি ভাড়া দায়ের করার একটি অভিযোগও কিন্তু তারা করেছেন। এবং এই মুহূর্তে দেখছেন হাঁটু পানিও রয়েছে কিছু কিছু জায়গায়। বরিশালের বগুড়া রোড, বটতলা, নবগ্রাম রোড, চৌমাথা এলাকা এবং কালীবাড়ি রোড এলাকা সহ বেশ কিছু এলাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং জনগণ কিংবা নগরবাসী যারা রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন সময় তারা দেখেছেন যে আসলে ড্রেনে পরিষ্কার করা হচ্ছে কিংবা যে ড্রেনেজ ব্যবস্থা সেগুলো পরিষ্কার করা হচ্ছে, খাল খনন করা হচ্ছে, কিন্তু কোনোটাই পরিকল্পনা মাফিক না হওয়ার কারণে এই যে জলাবদ্ধতা সেটি কোনোভাবেই কাটিয়ে ওঠা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন যারা নগরবাসী রয়েছেন। এবং এই যে কাজগুলো এগুলো যদি পরিকল্পনা মাফিক করা হয় তাহলে এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব বলেও মনে করছেন তারা। এবং সিটি কর্পোরেশন বলছে তারা প্রতিনিয়ত খাল এবং ড্রেনগুলো পরিষ্কার করে যাচ্ছেন যাতে জলাবদ্ধতা দূর করা যায়। একই সাথে নগরবাসীর দুর্ভোগ কমানোর জন্যই তারা এই কাজগুলো করছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এবং গতকাল রাত থেকে কিন্তু টানা বৃষ্টি ছিল, ভারী বৃষ্টি ছিল এবং এই মুহূর্তে দেখছেন যে আবারও সেই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে। এবং নগরবাসী বলছেন যে বেশ কয়েক বছর ধরেই কিন্তু বরিশালে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নদীতে পানি বাড়তি থাকলেই বরিশাল নগরীর সড়কগুলোতে কিংবা নিচু এলাকাগুলোতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিছুদিন আগে আমরা দেখেছি বরিশাল নগরীর বেশ কিছু এলাকার রাস্তাঘাট উঁচু করা হয়েছে, তবে উঁচু করার কারণে নগরীর যে মূল সড়কের পাশে যে শাখা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু পানি নামছে না, সেই সড়কগুলোতে কিন্তু পানি জমা হয়ে যাচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে সড়কের পাশে যেসব দোকানপাট রয়েছে, বাসাবাড়ি রয়েছে, সেই বাসাবাড়িগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে এবং তারা আসলে একটু ভোগান্তিতেই পড়েছেন এবং বাসা থেকে বের হতেও কিছুটা বেগ পেতে হচ্ছে। অনেক জায়গায় ড্রেনগুলো ফাঁকা রয়েছে কিংবা ভাঙা রয়েছে, সেই জায়গায় কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পড়ে যাচ্ছে কিংবা যারা পথচারী রয়েছে তারা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে তারা কিন্তু পড়ছে। তো বরিশালের জলাবদ্ধতা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, এবার যাব সাতক্ষীরার সহকর্মী হাসান রাজীবের কাছে। রাজীব, জানাবেন পানি নিষ্কাশনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? গত কয়েকদিন ধরে জলাবদ্ধ থাকলেও সাতক্ষীরার অধিকাংশ পৌর এলাকার যে অধিকাংশ এলাকা সেটি কিন্তু অধিকাংশ এলাকায় জলাবদ্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত এখানে পৌরসভার যে কর্তৃপক্ষ রয়েছে তারা শুধুমাত্র ড্রেনগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার কাজ করছেন, কিন্তু তারপরেও কিন্তু এই পানি বা জলাবদ্ধ যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু সরছে না। মূলত গত 4-5 দিনের যে টানা ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণেই মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সাতক্ষীরা পৌর এলাকা সহ আশপাশের যে কয়েকটি ইউনিয়ন রয়েছে, শহর লাগোয়া ইউনিয়নগুলোতেও কিন্তু একই অবস্থা। মূলত এখানকার যে বিলগুলো রয়েছে বা খালগুলো রয়েছে যেখান দিয়ে পানিটি নিষ্কাশন হয়ে থাকে সেগুলো কিন্তু এখন পানিতে পরিপূর্ণ। একই সাথে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থাপনা যেটি রয়েছে পৌর এলাকার, সেই ড্রেনেজ ব্যবস্থাপনা অতিরিক্ত বাজে হওয়ার কারণে মূলত এই পানিটি কিন্তু এই যে খাল বা বিলগুলো দিয়ে নামতে পারছে না। বিলগুলোতে অপরিকল্পিতভাবে অবৈধভাবে অনেকে কিন্তু মাছের ঘের করেছেন ছোট ছোট বেড়িবাঁধ দিয়ে, যে কারণে বিলের পানিটিও কিন্তু ঠিকমতো খালে নামতে পারছে না বলে এখানকার যারা প্রশাসনের যারা কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরা পৌরসভার কুকরালি এলাকায়। এই কুকরালি এলাকার আমি এখন যে রাস্তাটির উপরে দাঁড়িয়ে রয়েছে এটি পৌরসভার একটি প্রধান সড়ক এবং এই প্রধান সড়কের দুই পাশে প্রায় 2 থেকে 300টি বসতি রয়েছে, যে বসতির মানুষরা কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন। গত 1 সপ্তাহ বেশি সময় ধরে তারা এই অবস্থায় থাকলেও এখান থেকে তাদের উত্তরণে বা তাদের সমস্যার সমাধানে কোনো কর্তৃপক্ষ কিন্তু এগিয়ে আসেনি। বিশেষ করে এখানে বর্তমানে পৌরসভার কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে মূলত তাদেরকে কেউ খোঁজখবর নিচ্ছেন না বলে তারা অভিযোগ করেছেন। এখানে বর্তমানে প্রশাসক দিয়ে আসলে পৌরসভাটি পরিচালিত হচ্ছে এবং প্রশাসকের নেতৃত্বে এখানে পৌরসভার কর্মীরা ড্রেনগুলো পরিষ্কার কার্যক্রম তারা করেছিলেন কয়েকদিন আগে, আবারও কিন্তু তারা এসেছেন আজকে আমরা দেখেছি, কিন্তু পানি নিষ্কাশনে আসলে কার্যকর কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। মূলত পানিটি যে পথ দিয়ে নামবে খালে বা নদীতে সেই পথগুলোই এখন প্রতিবন্ধকতা সৃষ্টি রেখেছে। মূলত এখানে প্রভাবশালী যে সমস্ত ঘের মালিকরা রয়েছেন বা প্রভাবশালী যে সমস্ত ব্যক্তিরা সড়কের পাশে যে সমস্ত বড় বড় ভবন রয়েছে সেই ভবনের পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। অপরিকল্পিত নগরায়ন একটি কারণ হিসেবে এখানকার নাগরিক নেতারা উল্লেখ করছেন। পাশাপাশি অবৈধ এবং অপরিকল্পিত যে সমস্ত মাছের ঘেরগুলো বিল এলাকায় করা হয়েছে এই বেড়িবাঁধের কারণে কিন্তু মূলত এই পানিগুলো নামতে পারছে না। তো এই ছিল সাতক্ষীরা থেকে জলাবদ্ধ পরিস্থিতির সবশেষ তথ্য। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান রাজীব। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ভাঙনে আশ্রয়হীন হয়ে পড়েছে 26টি পরিবার। ভাঙন থামলেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বৈরী আবহাওয়ায় ভোগান্তি বাড়িয়েছে তাদের। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রশাসনের পক্ষ থেকে ভাঙন কবলিতদের মাঝে নগদ টাকা, টিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বিস্তারিত কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে ছবি তুলেছেন সজীব খান।
শরীয়তপুরের ওসিমউদ্দিন মাদবরকান্দি গ্রামের বাসিন্দা জয়নব বেগম স্বামীকে হারিয়ে জীবনযুদ্ধে একাই সংগ্রাম করে সব সম্বল দিয়ে বানিয়েছিলেন বসতঘর, কিন্তু সোমবারের আকস্মিক পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায় তার শেষ সম্বল ওই ঘরটি। আশ্রয় হারিয়ে দিশেহারা জয়নব। অনেক কষ্টের ঘর, অনেক কষ্ট করে ঘর দিছি, নিজস্ব কাজে তো তিন কাটতে আমি ঘর দিছি। ঘরের সুন্দর যারা আইতে আইতে ডুবে গেছে, সুন্দর ডুবে গেছে গা। জয়নব বেগমের মতো ভাঙনে নিঃস্ব হয়েছেন অন্তত ২৬টি পরিবার। শেষ সম্বলটুকু হারানোয় তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পদ্মার পার। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন তারা। এখানে বিল্ডিং উঠেছিল, এই পাশের দুইটা তলায় নিয়ে গেছে গাঙ্গে কালকে। একজনের জায়গা দিছে রয়েছে, আমরা আপাতত মালপত্র বাইরে রয়েছে। খেটে কই দুই অবস্থা বালি বলি হালা দুই তিনবার আবার লইয়া জায়গা এমনি যে ই করে যে একটা বান দিব, বেরি বান দিব, সেই ব্যবস্থা কেউ করে না। আমরা ডরে যাইতেছি, কিন্তু আমার বাহার কেলে বসত বাড়ি ঘর সবকিছু নিয়ে গেছে, আমার বাড়ি দেশে নাই। এই ভিতরের মনে করুন যে ওই সাইডে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে এই মাল বাই করতে পারতেছি না, আমি তো ফুটা করিয়া মাল বাই করতেছি। বাজারে ভাঙন হানা দেয় নির্ঘুম রাত কাটছে ব্যবসায়ীদের। এরই মধ্যে অনেকেই সরিয়ে নিয়েছেন দোকানের মালামাল। দোকান ঘর ফেলে কোথায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তারা। আমার দোকানটা আগামীকালকে ভাঙ্গেলাম, কালকে ভাঙ্গেল আসতেছিলাম, মনে হয় এই মুহূর্তে অনেক চিন্তা ভাবনা করছি কালকে ভাঙবো। আমাদের দোকানপাটের মানে 50% মাল অলরেডি সরাই ফেলাইছি, মানে এখনো হুমকির মুখে আছে, কখন না জানি আমার শুরু হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর গতিপথ পরিবর্তনের কারণেই এ ভাঙন। আর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে নদীর পাড়ে। এছাড়াও ভাঙন কবলিতদের যথাযথ সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের মাঝে আমরা খাদ্য সামগ্রী গতকাল রাতে বিতরণ করা হয়েছে। আজকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি, টিন বিতরণ করেছি এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এখানে অলরেডি 150 ব্যাগ জিও ব্যাগ ফেলা হয়েছে, 400 ব্যাগ রেডি আছে, আরও রেডি করছে। স্রোতের কারণেই মূলত এই ভাঙনটা। আর আমাদের ব্যবস্থা হিসাবে গতকালকেই ভাঙনটা শুরু হয় বিকাল থেকে। আমরা রাতের মধ্যেই হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নেই। গতকালকে হচ্ছে ডাম্পিংটা শুরু করতে পারি নাই। আমরা হচ্ছে বালির জিও ব্যাগের যে বালির বস্তা, সেই বস্তা হচ্ছে আমরা ইতিমধ্যে সকাল থেকে ডাম্পিং শুরু করছি। সোমবার বিকেলে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার এলাকা আকস্মিকভাবে ধসে পড়ে। এতে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর সহ 26টি স্থাপনা মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায়। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। পটুয়াখালীতে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আবাসিক এলাকার বিভিন্ন সড়ক। দুর্ভোগে পড়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া পৌর শহরের রাখাইনপল্লী থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন সকাল থেকে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আর আবহাওয়া অফিস কি বলছে? উজ্জ্বল, আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে গত এক সপ্তাহ ধরে। আজও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আজ পটুয়াখালী সদরে প্রায় 120.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত। আজ খেবুপাড়া আবহাওয়া অফিস নিশ্চিত করেছে যে সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি যে বৃষ্টিতে যে দুর্ভোগের শিকার হচ্ছে কলাপাড়া পৌর শহরের নাসনাপাড়া এলাকার যে নতুন পাড়া রাখাইনপল্লী রয়েছে, সেই রাখাইনপল্লীর আপনি আমার এই পাশটিতে দেখতে পাচ্ছেন যে এই রাখাইনদের যে বসত বাড়ি সেটি অর্ধ নিমজ্জিত অবস্থায় রয়েছে। আর ডান পাশটিতে রয়েছে যে এই পল্লীতে যে ব্যবহারকারী যে সড়ক, সে সড়কটি কিন্তু অর্ধ নিমজ্জিত রয়েছে। সেটি হচ্ছে বর্ষার পানি স্থায়ী জলাবদ্ধতার শিকার হচ্ছে। তো এখানকার কলাপাড়া পৌর কর্তৃপক্ষ এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা যথাযথ উদ্যোগ গ্রহণ না করায় এভাবেই প্রতি বছর বর্ষা মৌসুম এলেই তারা স্থায়ী জলাবদ্ধতার শিকার হচ্ছে। এবছরও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। তো এখানকার যে 8 থেকে 10টি রাখাইনপল্লী এভাবেই তারা অর্ধ নিমজ্জিত অবস্থায় দিন অতিবাদ করছে। এবং এছাড়া যে এই নাসনাপাড়া এলাকার অন্য যে সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের বাড়িঘরও কিন্তু অর্ধ নিমজ্জিত অবস্থায় রয়েছে। এছাড়া যে এখানকার কৃষকদের যে ফসলি ক্ষেত, যেমন বীজতলা, ধানের চারা রোপণের জন্য যে বীজ বপন করেছে সেই বীজতলাও কিন্তু তলিয়ে আছে। এছাড়া যে
উপকূলীয় অঞ্চলে যে সকল বেড়িবাঁধ রয়েছে, বেড়িবাঁধ যেগুলো নিম্ন, যেমন গইয়াতলা বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে গত বছর, কিন্তু সেটিতেও কিন্তু ফাটল ধরেছে। এখন পূর্ণিমার জোয়ার চলছে, সেই পূর্ণিমার জোয়ারের চাপে সেই বেড়িবাঁধটিও কিন্তু ঝুঁকিপূর্ণ হয়েছে, সেখানকার ভুক্তভোগীরা জানিয়েছেন। এবং সেখানকার স্লুইস গেটটি বন্ধ থাকায় সেখানকার প্রায় 10 থেকে 12টি গ্রামের যে হাজার হাজার একর জমি পানি নিষ্কাশন হতে পারছে না, সেখানে কিন্তু স্থায়ী জলাবদ্ধতার শিকার হচ্ছে, এমনটি জানিয়েছে কৃষকরা। এবং তাদেরও কিন্তু বীজতলা তলিয়ে আছে এবং এই দ্রুত বর্ষার পানি যে নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা না হলে আগামী এই আমন মৌসুমে কৃষকদের জমি চাষাবাদ হুমকির মুখে পড়বে, এমনটি শঙ্কার কথা জানিয়েছেন কৃষকরা। তো এখন কিন্তু আবহাওয়া 3 নম্বর সতর্ক সংকেত এখনো আবহাওয়া অধিদপ্তর অব্যাহত রেখেছে। আর ভারী এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং সকল নৌ যানবাহন ট্রলার সহ তারা নিরাপদ আশ্রয় হয়েছে এবং তাদেরকে উপকূলীয় এলাকায় কাছাকাছি থেকে চলাচল করার নির্দেশনা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আমার কাছে সবশেষ। দেখছেন এখন জনপ। টানা বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন পার্বত্য জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কেমন আর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের বিষয়ে প্রশাসন কি বলছে? উজ্জ্বল, গত কয়েকদিন ধরে আসলে টানা বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত চট্টগ্রাম সহ আশেপাশের মানুষের জীবন ধারণ। একেবারে বলা চলে যে খুব একটা জরুরি প্রয়োজন ছাড়া মানুষ আসলে ঘর থেকে বের হচ্ছে না। এখন নিত্যদিনের যে কাজ সেখানেও কিন্তু বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে গত 24 ঘন্টায় মূলত চট্টগ্রামে 85 মিলিমিটারের মতো বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন এবং এই 85 মিলিমিটার বৃষ্টিপাতকে তারা ভারী বৃষ্টিপাত বলছেন। আর 3 মিলিমিটার যদি বাড়ে অর্থাৎ 88 মিলিমিটার, সেই ক্ষেত্রে তারা সেটিকে অতি ভারী বৃষ্টি হিসাবে বলেন। তো সেই বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু যে দেশের যেই সমুদ্র বন্দরগুলো রয়েছে সেখানেও 3 নম্বর সতর্ক সংকেত চলছে এবং চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরের যে কাজ সেটি বিঘ্ন ঘটছে, জাহাজ চলাচলেও একই সাথে বিঘ্ন ঘটছে। একই সাথে চট্টগ্রাম সহ আশেপাশের অঞ্চলে যেটি হয় যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিংবা টানা যদি বৃষ্টি হয় কয়েকদিন তাহলে পাহাড় ধসের সংখ্যা, একই সাথে জলাবদ্ধতার সংখ্যা দেখা দেয়। তবে এবছর আমরা দেখেছি যে বৃষ্টিপাত বাড়লেও আগে যেভাবে জলাবদ্ধতা হতো সেই জলাবদ্ধতা এবার কিন্তু নগরীতে খুব একটা দেখা যায়নি। যেটি প্রকল্প জলাবদ্ধতা নিরসন প্রকল্প থেকে বলা হচ্ছে যে কাজ কিছুটা হওয়ায় এগিয়ে যাওয়ায় অর্থাৎ প্রায় 60% কাজ শেষ হওয়ায় জলাবদ্ধতা থেকে কিছুটা নিস্তার পাওয়া গেছে। তবে পাহাড় ধসের যে সংখ্যা সেটি কিন্তু রয়ে গেছে এবং আমরা এখন যেখানে আছি আপনি দেখছেন যে এটি একটি চট্টগ্রামের বাইজিদ লিং রোড ফৌজদারহাট, যেটি পাহাড়ের কেটে করা হয়েছে। সেই পাহাড়েও আমরা দেখতে পাচ্ছি যে পাহাড় ধস হয়েছে আজকে এবং বিভিন্ন সময় ছোটোখাটো এই পুরো সড়কটির বিভিন্ন জায়গায় আমরা এইভাবে ধস দেখেছি এবং এখানে দেখা যাচ্ছে যে সড়কটির এক পাশ অনেকটা এক পাশে কিছুটা জায়গায় এসে পড়েছে পাহাড় ধসে এবং সেখানে বন্ধ করে রেখেছে সিডিএ কর্তৃপক্ষ এবং বিভিন্ন সময় এই জায়গাটি এই রাস্তার এক পাশ কিন্তু পাহাড় ধসের কারণে বন্ধ রাখা হয় ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে। একই সাথে জানেন যে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বসতি রয়েছে। গত বছরের হিসাবও যদি বলি চট্টগ্রাম এবং কক্সবাজার মিলে অন্তত 25 জনের মতো পাহাড় ধসে মারা গেছে 2024 সালে। বিশেষ করে কক্সবাজার, রোহিঙ্গা ক্যাম্প সেই জায়গাগুলোতে পাহাড় ধস হয়েছে গত বছর সবচেয়ে বেশি। এছাড়া রাঙামাটি, বান্দরবান সহ এই চট্টগ্রামের পুরো অঞ্চলটিতে আমরা পাহাড় ধসে যদি পরিসংখ্যান বলি গত 15 বছরে প্রায় 400 জনের মতো মানুষ মারা গেছে, হতাহত হয়েছেন অনেকে। তো পাহাড় এইভাবে বৃষ্টি হলে কিন্তু যখন পাহাড় ধসের ঝুঁকি দেখা দেয় প্রশাসন তৎপর হয়, বিশেষ করে জেলা প্রশাসন পাহাড়গুলোতে মাইকিং করে এবং যারা থাকেন তাদের জন্য আশ্রয় কেন্দ্র চালু করা, তাদের জন্য শুকনো খাবার বিতরণ, সে কার্যক্রমগুলো আমরা দেখতে পাই এবং যথারীতি এর মধ্যে পাহাড় ব্যবস্থাপনা যে কমিটি সেটিও তাদের সভা করেন। তবে এবার এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কর্মসূচি কিন্তু দেখিনি। তবে জেলা প্রশাসন যেটি হয় যে এইভাবে টানা বৃষ্টি হলে তারা কিন্তু পাহাড়গুলোতে যারা জনপ্রতিনিধি থাকেন, যে স্কুলগুলো থাকে সেই স্কুলগুলোকে ঘিরে তারা সচেতনতামূলক কার্যক্রম চালান এবং মাইকিং করেন। উজ্জ্বল, টানা বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা বিষয়ে বিস্তারিত চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। সাভারের আমিনবাজার এলাকায় 12 দিন ধরে নেই গ্যাস। ঘরের রান্নায় গ্যাস না পেয়ে বিপাকে ওই এলাকার লক্ষাধিক মানুষ। খাবারের জন্য বিকল্প উপায়ে কেউ রান্না করছেন, কেউ কেউ আবার
ভরসা করছেন হোটেল রেস্তোরাঁর উপর। তবে গ্যাস সংকট সবচেয়ে বেশি ক্ষতি করছে সিএনজি স্টেশন ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন খাত সংশ্লিষ্টদের। হুমায়ুন কবিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাভারের আমিনবাজারের বড়দেশি গ্রাম। 12 দিন ধরে এলাকায় গ্যাস নেই, তাই রান্না করতে হচ্ছে লাকড়ির চুলায়। শুধু ডালিয়া বেগম নয়, পুরো এলাকায় একই দুর্ভোগ। রান্না খাওয়ার সমস্যার পাশাপাশি খাবার কিনে খেতে লাগছে বাড়তি অর্থ। ছেলে অফিসে যায়, ভাত নিতে পারে না, মনে করেন অনেক কষ্ট করে খায়, আবার আমরা অনেক কষ্ট করে পাক শাক করি। এলাকাবাসী বলছেন 12 দিন আগে আমিনবাজার এলাকার প্রধান লাইনে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। নিরাপত্তার বিবেচনায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস। এখন পর্যন্ত গ্যাস সংকটের দুর্ভোগ কাটেনি। মেঘে ভিজতাছি আর যে চুলায় আগুন জ্বলতাছে, একবার নিভে যায় একবার জ্বলে। আমরা এসে পাক করা পারি না, খেয়ে রান্না করা পারি না, সবার না খাওয়া। আমরা দুগা ভাত রাঁধতে পারি না, রুগী ভাত চাই, ওখানে এই যে চিড়ামুড়ি খায় কোনো মতন দিন কাটাই। গ্যাস না থাকায় বন্ধ হয়ে গেছে সিএনজি স্টেশনগুলো। প্রভাব পড়ছে গ্যাস সম্পৃক্ত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও। দ্রুত সমস্যা থেকে মুক্তি চাইছেন ভুক্তভোগীরা। আমাদের সিএনজি স্টেশন বন্ধ এবং গাড়ি ড্রাইভারদের তাদের অনেক দুর্ভোগ এবং তিতাস গ্যাসের আধুনিক কোনো যন্ত্রপাতি না থাকার কারণে আজকে আমাদের অনেক দিন যাবৎ আমরা ভোগান্তি। এদিকে তিতাস কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর মেরামত শুরু হলেও লিকেজ স্থলে অত্যধিক বালু থাকায় ব্যাক পেতে হচ্ছে। এছাড়াও ওই এলাকায় লোডশেডিং বাড়ায় মেরামতে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। একটা জায়গায় আমার পাইপ আছে, পাইপটা লোকেট করে ওই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। ওই দিক দিয়ে প্রচুর পরিমাণে বালি এবং পানি আসছে। তো আপাতত ওইখানে একটা 3 মিলিমিটার শীট দ্বারা সাপোর্ট দেওয়া হয়েছে। আমরা আশা করতেছি আগামী 1-2 দিনের ভিতরে কাজটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত ও ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন সাভার। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ টেকনোলজি গঠনের 1 দফা দাবিতে ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে সড়ক ব্লকেট কর্মসূচি পালন করছে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন শিক্ষার্থীদের প্রধান দাবি কি আর কি বলছেন তারা? উজ্জ্বল, আজকে সকাল 10:30 থেকে ময়মনসিংহের যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে যে রহমতপুর বাইপাস মোড় রয়েছে সেই বাইপাস মোড়ে কিন্তু সড়ক ব্লকেট কর্মসূচি পালন করছে এবং 10:30 থেকে যে ব্লকেট কর্মসূচি শুরু হওয়ার পর থেকে কিন্তু এই এলাকার যে বেশ কয়েকটি সড়ক রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা দেখছি যে ময়মনসিংহ থেকে মুক্তাগাছা, জামালপুর এবং টাঙ্গাইলগামী যে সড়ক এবং মুক্তাগাছা থেকে ঢাকা বা জামালপুর থেকে ঢাকাগামী যে সড়ক সেই সড়কে কিন্তু যানবাহন চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং এখনও শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এবং শিক্ষার্থীরা যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তো শিক্ষার্থীরা নানা অনিয়মের অভিযোগ তুলে, শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের অসঙ্গতির অভিযোগ তুলে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আর থাকতে চান না। তারা একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান চান, যেটিকে তারা বলছেন যে প্রতিষ্ঠানটিকে তারা বলছেন ইনস্টিটিউট অফ টেকনোলজি বা বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা বিআইটি, এরকম একটি প্রতিষ্ঠান করে সেই প্রতিষ্ঠানের অধীনে তারা থাকতে চান এবং কোনোভাবেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকতে চান না এবং এটি বাতিল করে বিআইটি প্রতিষ্ঠার দাবিতে কিন্তু এখানে যে সড়ক ব্লকেট এই কর্মসূচিটি পালিত হচ্ছে। শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, শিক্ষার্থীরা যেটি বলেছেন যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 3য় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার গত 18 মে এই যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, যে শিক্ষা পদ্ধতির মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়ে ধ্রুবজিৎ কিন্তু আত্মহত্যা করেছিল এবং সে একটি বিশাল সুইসাইড নোট লিখে যায় এবং সেই নোটে এই শিক্ষা ব্যবস্থার যে অসঙ্গতি রয়েছে এবং কেন এই শিক্ষা ব্যবস্থার কারণে সে মৃত্যুবরণ করেছে এই বিষয়গুলো লিখে রেখে যায়। এবং এরপর থেকেই কিন্তু 20 মে থেকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের দাবিতে এবং তারা বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করেছে, কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে তারা সুষ্ঠু কোনো সমাধান না পেয়ে কিন্তু তারা আজকে সড়ক ব্লকেট কর্মসূচি পালন শুরু করেছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদের
যে দাবি রয়েছে বিআইটি প্রতিষ্ঠা, এই বিআইটি প্রতিষ্ঠার না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচি চলবে। বর্তমানে এখানে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম এবং ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা কিন্তু এসেছেন, এসে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এই ব্লকেট কর্মসূচি তুলে নেওয়ার জন্য। কিন্তু শিক্ষার্থীরা তাদের সাথে কথা বলছেন এবং তাদের দাবি কিন্তু এখনো অনড় রয়েছেন এবং তারা যে প্রশাসন থেকে যে আহ্বান জানানো হচ্ছে সেই আহ্বান কিন্তু তারা এখন পর্যন্ত মানছেন না। তবে এই সড়ক ব্লকেটের কারণে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এবং ময়মনসিংহ থেকে শিক্ষার্থীদের সড়ক ব্লকেট। কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমেদ নামে আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিয়ে মোট 2 জন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছেন একজন। ফায়ার সার্ভিস জানায় সকালে কক্সবাজার শহরের নাজিয়ারটেক উপকূলে একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও লাইফগার্ড সদস্যরা মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। মরদেহটি সেখানেই রাখা হয়েছে। নিয়ে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলে এখনও নিখোঁজ রয়েছেন একজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন আসিফ আহমেদের মরদেহর ময়না তদন্তের বিষয়ে কি সিদ্ধান্ত হলো? উজ্জ্বল, আজকে সকালে মরদেহটি কক্সবাজার শহরের নাজিরাটেক উপকূলে ভেসে আসে আসিফ আহমেদের মরদেহ, যেটি গতকাল আসলে কক্সবাজার টেকনাফ মহাসড়কের যে হিমছড়ির পেচারদ্বীপ এলাকা রয়েছে এই এলাকা সম্পূর্ণ সমুদ্র সৈকত থেকে কিন্তু তারা সাগরে নেমেছিলেন এবং 3 জন স্রোতের টানে ভেসে গিয়েছিলেন। এবং আজকে সকালে যাকে উদ্ধার করা হয়েছে আসিফ আহমেদের, ইতিমধ্যে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে সেটির ময়না তদন্ত হবে কিনা সেটি জেলা প্রশাসনের সাথে, সে বিশেষ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলছেন যে মরদেহ যে আনা হয়েছে এটির ময়না তদন্ত ছাড়াই তারা যাতে মরদেহ নিয়ে যেতে পারেন সে ব্যাপারে স্বজনদের পক্ষ থেকে এখানে আবেদন করা হয়েছে। এবং আসিফ আহমেদের বড় ভাই আবির আরশাদ এখানে এসেছেন এবং তিনি কিন্তু, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনি গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি এখন পর্যন্ত। তবে এখানে যারা ছাত্র সমন্বয়ক আজকে এখানে এসেছেন, মূলত যে 3 জন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন, আজকে পর্যন্ত 2 জনের মৃতদেহ উদ্ধার করা হলো। এই 3 জনই কিন্তু মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং এর প্রেক্ষিতে আমরা দেখছি যে কক্সবাজারের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই এখানে এসেছেন এবং মর্গের সামনে তারা ভিড় করছেন এবং এখানে যে আইনগত প্রক্রিয়াটি আছে সেটি সম্পন্ন করতে তারাও কাজ করছেন। এবং এখানে সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম নাজিরাটেকের ঘটনাস্থলে গিয়েছিল। এরপর আমরা দেখছি যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে একটি পুলিশের টিম এই মুহূর্তে সদর হাসপাতালের মর্গে অবস্থান করছেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটও কিন্তু সদর হাসপাতালে রয়েছেন। এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই যে মরদেহটি উদ্ধার করা হয়েছে আসিফ আহমেদের, সেই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে এবং তারা নিজের যে দেশের বাড়ি বগুড়ায় সেখানে সেই মরদেহটি নিয়ে যাওয়া হবে, সেরকমটি আমরা এখানে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এবং এই সৈকত জুড়ে আসলে অনিরাপদ একটি পরিস্থিতি, মূলত 5 কিলোমিটার সৈকতে নিরাপত্তা ব্যবস্থা আছে, তবে দীর্ঘ যে 115 কিলোমিটার এলাকা আরও সেই এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কার্যকর নেই এবং এটি কিন্তু জোরদার করার দাবি জানিয়েছেন এখানে যারা ছাত্র নেতৃত্ব দিচ্ছেন, তারা যারা এখানে এসেছেন। উজ্জ্বল, এই ছিল সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। নিয়ম নীতির তোয়াক্কা না করে বরগুনা সংরক্ষিত বনের মাটি কাটার মহোৎসবে প্রভাবশালীরা, এমন খবরে প্রশাসন তড়িঘড়ি করে ব্যবস্থা নিল উদাসীন বন বিভাগ। এতে ক্ষুব্ধ পরিবেশবাদী ও স্থানীয়রা। জিয়াদ মাহমুদের প্রতিবেদনও থাকছে বিস্তারিত। বন সংরক্ষণ আইন অনুযায়ী সংরক্ষিত বনের ভূমির অপব্যবহার বা ধ্বংস দণ্ডনীয় অপরাধ। তবে সে নির্দেশনা মানছেন না বরগুনার প্রভাবশালীরা।
বিষখালী নদীর মাঝে জেগে ওঠা স্নিগ্ধ দীপবনে ভেকু ব্যবহার করে মাটি কাটার দৃশ্য ধরা পড়ে এখন টেলিভিশনের ক্যামেরায়। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়েই বন্ধ করা হয় ইটভাটায় ব্যবহারের জন্য মাটি কাটার কাজ। মুঠোফোনে খবর প্রচার না করার অনুরোধ জানায় চক্রের মূল হোতা বশির পঞ্চায়েত। আমি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। দলের টেন্ডারে আমরা 12 জন, ওই রুবিল আছে, তারপর সোহেল আছে, রাবাত পন্ডিত আছে, আমি এরকম 12 জন। আপনি আসেন সাক্ষাতে কথা বলি। লেখা কথা আইয়ে জালের উপরে দিয়ে আমি এত কই ভাই আমরা এবার ঘুরিয়ে যান এই বোটটা কোনো গড়ে না কিছু না কইতে আছে মাটি কাটতে আছি কইছি মাটি কাটতে গেছেন মাটি কাটতে কষ্ট আমরা গো কইতে আমরা ফরেস্ট থেকে কিনছি হরিণ ছাড়ছে। হ্যাঁ হরিণ এই শহরে করে মাটি কাটতে আছে বেকু দিয়া আইয়া দেখাই দিয়ে গেছে এই শহর দিয়ে আগো ইজারা নেওয়া সর এন্ড মাটি কাটতে নেওয়া লাগে আমরা এক পল্টনে মাটি দিচ্ছিলাম। $5 তোমার বিষয়টি প্রশাসনকে জানালে তড়িঘড়ি করে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাৎক্ষণিক জব্দ করা হয় একটি বার্জ, একটি সমুদ্রগামী ট্রলার ও একটি মাটি কাটার এক্সকাভেটর। বন বিভাগের নাকের ডগায় এসব ঘটলেও মাটি কাটার সময় দেখা মেলেনি বরগুনার বন রক্ষকদের। এতে ক্ষুব্ধ পরিবেশবাদীরা। অনেক খোঁজাখুঁজির পর বন কর্মকর্তাকে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। আমি তো জানি না, আমি এখানে অতিরিক্ত দায়িত্বে আছি, আমি জানি না, আমি জানবো তারপরে আপনাদেরকে তথ্য দিতে পারবো। মূল দায়িত্ব হলো বন বিভাগের, এটা তাদের একেবারে একান্ত দায়িত্ব, এটা তাদের করা উচিত। কারণ কি তারা এটা করতে চায় না, এটা হাইকোর্টের নির্দেশনা আছে, সুপ্রিম কোর্টের নির্দেশনা, এটা কেউ মানতে চায় না। এই আইনগুলো যদি মানতো তাহলে আমাদের এই অঞ্চলে বন অঞ্চল বা সংরক্ষিত বনগুলো ধ্বংস হতো না। এইটার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। তবে মাটি কেটে অবৈধভাবে বন ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যখনই আমরা এই ধরনের কোনো তথ্য পাবো আমাদের চলবে, এবং আমাদের নিয়মিত মোবাইল করতে এসবের বিরুদ্ধে হচ্ছে। আপনারা যখনই তথ্য দিচ্ছেন তখনই তো আমরা অভিযান পরিচালনা করছি। এছাড়া আমাদের যখনই নজরে আসতেছে আমরা সেটা করছি। বরগুনায় 4183 একর সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে যা রক্ষা করে উপকূলবাসীকে। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। যাত্রীবাহী রেলকোচ সংযোজনের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে 2000 কোটি টাকা ব্যয়ে দেশের 3টি বড় ও 3টি ছোট রেল কারখানা আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। যে কারখানাগুলোতে সংযোজন বা তৈরি করা হবে নতুন কোচ, এর মধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় বছরে 50টি কোচ সংযোজনের লক্ষ্য রয়েছে। চলছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। অর্থায়ন নিশ্চিত হলে 2 বছরের মধ্যেই বাংলাদেশে তৈরি হবে বিশ্বমানের যাত্রীবাহী রেল কোচ। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। 1870 সালে যাত্রা শুরু সৈয়দপুর রেলওয়ে কারখানার। আসাম বেঙ্গল রেলওয়ের যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সৈয়দপুরে কারখানা তৈরি করে ব্রিটিশরা, যেখানে রেল কোচ তৈরি সহ চলত মেরামতের কাজ। এরপর পাকিস্তান আমল পর্যন্ত এই কারখানায় তৈরি হতো কাঠের কোচ। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে কারখানার তেমন একটা আধুনিকায়ন হয়নি। এ কারণে কোচ নির্মাণের পরিবর্তে আমদানি নির্ভর হয়ে পড়ে বাংলাদেশ রেলওয়ে। এদিকে 90 দশকের শুরুতে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলের কর্মীদের বড় অংশই চলে যায় অবসরে। বর্তমানে কারখানাটিতে 2800 লোকবলের বিপরীতে কাজ করছে 30%-এরও কম কর্মকর্তা কর্মচারী। 150 বছরের পুরনো এই কারখানাটিতে অবশেষে লাগতে যাচ্ছে আধুনিকতার ছোঁয়া। 2000 কোটি টাকা ব্যয়ে দেশের 3টি বড় ও 3টি ছোট কারখানা আধুনিকায়নের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সৈয়দপুর কারখানা ছাড়াও পার্বতীপুর লোকোমোটিভ, চট্টগ্রামের পাহাড়তলির বড় কারখানা এবং পার্বতীপুর, ঢাকা ও চট্টগ্রামের 3টি ছোট কারখানা আধুনিক হলে দৃশ্যপট পাল্টে যাবে খুব শিগগিরই। এর মাধ্যমে কয়েক দশক বাদে আবারও কোচ সংযোজনের যুগে প্রবেশ করবে সৈয়দপুর রেলওয়ে কারখানা। নতুন একটি ক্যারেজ কনস্ট্রাকশন ওয়ার্কশপ নির্মাণ করা হবে কারখানার ভেতরেই, যেখানে প্রতি বছর সংযোজন বা তৈরি হবে 50টি নতুন কোচ। আমাদের রিসোর্স রয়েছে, আমাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা সব কিছুই রয়েছে। আমরা যদি একটু সাজিয়ে নিতে পারি, আমাদের লক্ষ্যে আমরা ট্রেন আপ করতে পারি, তা আমাদের লোক দিয়ে আমরা কোচ তৈরি করতে পারবো, মেরামতো করতে পারবো, সব কিছুই সম্ভব। ইতোমধ্যে কয়েকবার সম্ভাব্যতা যাচাই করেছে পরিদর্শক দল। আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন হবে নকশা প্রণয়নের কাজ। 2 বছরের মধ্যে কোচ নির্মাণ শুরু করা যাবে বলে আশাবাদী কর্মকর্তারা। 2026 সালের জুন মাসের মধ্যে আমাদের ডিটেল ডিজাইন অ্যান্ড এস্টিমেশন কাজটা কমপ্লিট করা। যদি সেই অনুযায়ী এগোতে পারি তাহলে আশা করি 2027 সালে আমরা নতুন একটা দিগন্তে পৌঁছাবো, যার দ্বারা আমরা সৈয়দপুর কারখানায় ক্যারেজ
মেরামত শুধু অ্যাসেম্বলিং কাজটা আমরা করতে সক্ষম হব। কারখানাগুলো আধুনিকায়নের জন্য বিদেশি অর্থায়নের খোঁজে রয়েছে সরকার। খুব স্বল্প সময়ের মধ্যেই সেই অর্থায়ন পাওয়া যাবে বলে আশাবাদী রেল বিভাগ। অবশেষে আধুনিক রেলওয়ে কোচ সংযোজনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে এই সৈয়দপুর কারখানাতেই উৎপাদন হবে আধুনিক মানের যাত্রী পরিবহনকারী কোচ। এর ফলে বাড়বে যাত্রী সেবা, আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে স্বয়ংসম্পূর্ণ হবে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। শেষ করবো এখন জনপদে, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রেকর্ড বৃষ্টিতে ফেনীর 3 নদীর বাঁধে 15 স্থানে ভাঙন, 30 গ্রাম প্লাবিত, শহর জুড়ে জলাবদ্ধতা। নোয়াখালীর 5 উপজেলায় মাধ্যমিক স্কুল বন্ধ। আমরা যে জ্বালা বয়াছি সব গেছে আমরা কিছুই নাই, পানিয়ে সব বাড়িঘর ব্যাগ তলাই গেছে গই, পুকুর টুকুরের মাছ টাছ গেছে গই। শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে আশ্রয়হীন 26 পরিবার। বৈরী আবহাওয়ায় দুর্ভোগ, ভাঙন ঠেকাতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। সাভারের আমিনবাজারে 12 দিন ধরে নেই গ্যাস, বিপাকে 1 লাখেরও বেশি বাসিন্দা। সিএনজি স্টেশন ও ব্যবসা প্রতিষ্ঠানেও দুর্ভোগ। বেচা কিনে নাই, আমাদের মালিক পক্ষ কিভাবে আমাদেরকে বেতন দিবে? আমরা দুগা ভাত রাঁধতে পারি না, চিরামুড়ি খায় কোনো মতন দিন কাটাই। বরগুনায় নিয়ম না মেনেই সংরক্ষিত বনের মাটি কাটার মহোৎসব, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা, উদাসীন বন বিভাগ, ক্ষুব্ধ স্থানীয়রা। যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগের অপেক্ষায় দেশ। সৈয়দপুরে বছরে তৈরি হবে 50টি কোচ, চলছে সম্ভাব্যতা যাচাই। আর এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।